হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউরেকা এডু ক্লাসেস। তো দেখো, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইন্ডিয়ান যে ফ্রিডম স্ট্রাগল, তারই একটা পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো চলো ক্লাসটাকে শুরু করা যাক। তা দেখো, যেটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। আমরা জানি যে কত থেকে শুরু হচ্ছে, কোন টাইমটা হলো। তো দেখো, যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা পয়েন্ট করেছি, তাহলে আমরা জানি যে জাতীয় কংগ্রেসের যে ধারণা সেটা কে দিচ্ছে সবার প্রথম, আমাদের মানে কোন ব্যক্তি দিচ্ছে। তো আমরা সবাই তার নাম জানি, যে বিজ্ঞানী এ ও হিউম। এ ও হিউম, যে সর্বপ্রথম, যার পুরো নাম হচ্ছেন অ্যালান অক্টেভিয়ান হিউম। তিনি সর্বপ্রথম সর্বভারতীয় সংগঠন একটা গড়ে তোলার লক্ষ্যে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। হলো, তাহলে আমাদের কে তৈরি করছেন সেটা আমরা জানি, যে বিজ্ঞানী বলছি, যে অ্যালান অক্টেভিয়ান হিউম। তিনি সর্বভারতীয় একটা সাম্রাজ্য মানে সংগঠন গড়ে তোলার জন্য তিনি 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করছেন। হলো, এবং তিনি কার সাহায্য নিয়ে করছেন, কিন্তু মানে তারই যে এটা, তার পরিকল্পনাটা যে বাস্তবায়ন করছে কে, আমরা জানি যে আমাদের তখনকার ভাইসরয় লর্ড ডাফরিন। হলো, লর্ড ডাফরিন তিনি এটাকে বাস্তবায়িত করছেন। হলো, তো পরেরটা কি বলেছে দেখো, তাই অ্যালান অ্যাক্টিভিয়ান হিউমকে ভারতীয় তোমার জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। হলো, যেহেতু তিনি তৈরি করছেন, তাকে আমরা বলছি দ্য ফাদার অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো আমরা বুঝতে পারছি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যালান অ্যাক্টিভিয়ান হিউমের মস্তিষ্ক প্রসূত, এবং পরবর্তীকালে যেটা যার ইয়ে করছেন মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছেন আমাদের লর্ড ডাফরিন। হলো, লর্ড ডাফরিনের সাহায্যে, তখনকার ভাইসরয়। এবার এই যে তোমার অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম, যে এবার যে আমরা দেখব যে তিনি যে আবিষ্কার করছে, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, সেই জিনিসটা মনে রাখবে। এই যে এও হিউম, তাকে কিন্তু আমরা ফাদার অফ ফাদার অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান অর্নিথোলজি বলি। হলো, অর্নিথোলজি এই সব আমাদের পিএসসি মিসলেনিয়াস পড়েছিল। হলো, পিএসসি মিসলেনিয়াস পড়েছিল যে অর্নিথোলজি কি সংক্রান্ত বিদ্যা, হয়তো পড়েছিল, বা তোমার না, ওটা মনে হয় পতঙ্গ সংক্রান্ত বিদ্যায় ছিল। হলো, অর্নিথোলজি বহু পরীক্ষায় পড়েছে যে কি সংক্রান্ত বিদ্যা, সেটা হচ্ছে আমরা জানি অর্নিথোলজি হচ্ছে পক্ষী বিদ্যা। হলো, পক্ষীকে নিয়ে গবেষণা বা পাখিদের নিয়ে গবেষণা, তাকেই বলছি আমরা অর্নিথোলজি। তাহলে এই অ্যালান অ্যাক্টিভিয়ান হিউমকে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি বা পোপ অফ ইন্ডিয়ান অর্নিথোলজি বলা হয়। হলো, ভারতীয় যে পাখিবিদ্যা তার কিন্তু জনক বলা হচ্ছে। এটা কিন্তু অনেকেই সেলিম আলী বলে কিন্তু জায়গাটা ভুল করে আসে, কিন্তু এই জিনিসটা ভালো করে মনে রাখবে, এই অ্যালান অ্যাক্টিভিয়ান হিউমকেই আমরা বলছি। ওকে, আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবেন, তিনি কোন দলের সদস্য ছিল। হলো, তাহলে মনে রাখবে থিওসফিক্যাল সোসাইটি। পরবর্তীকালে পড়াবো। হলো, থিওসফিক্যাল সোসাইটি কি, কে কে তৈরি করছেন। হলো, পরবর্তীকালে দেখবো এর সাথেই জড়িত মানে সবচেয়ে যে বিখ্যাত নাম, সেটাই হচ্ছে কি অ্যানি বেসান্ত। হলো, থিওসফিক্যাল সোসাইটির একজন মেম্বার ছিলেন। হলো, তাহলে সেই থিওসফিক্যাল সোসাইটির একজন মেম্বার ছিলেন কিন্তু এই অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। হলো, তাহলে এই যে এবার দেখবো যে এই যে কংগ্রেস শব্দটা সেটা কোথা থেকে আসছে। তাহলে দেখো, আমি প্রথমেই লিখে দিয়েছি। হলো, দেখো আমি কিন্তু বাংলা ইংলিশে দুটোই লিখেছি, যেহেতু একটু হাইব্রিড মডেল তোমাদের সেই অনুযায়ী পড়াতে চাইছি। হলো, হাইব্রিড মডেল মানে বেঙ্গলিও থাকবে তার সাথে ইংলিশও থাকবে, তাহলে কারোই প্রবলেম হবে না। অনেকে বেঙ্গলিতে চায়, অনেকে ইংলিশে চায়, তো উভয়েরই এটা সুবিধা হবে। তো বলছি এটা, যে দ্য কংগ্রেস টার্ম ওয়াজ ডেরাইভ ফ্রম, যে কংগ্রেস টার্মটা কোথা থেকে ডেরাইভ করা হচ্ছে, দ্য হিস্ট্রি অফ নর্থ আমেরিকা, নর্থ আমেরিকার হিস্ট্রি থেকে এই কংগ্রেস টার্মটা আমাদের ডেরাইভ করছে। কে ডেরাইভ করছে মানে কে দিচ্ছে, তাহলে দেখো পরের পয়েন্টে লিখে দিয়েছি, দাদাভাই নৌরোজি ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম আইএনসি। তার মানে যদি জিজ্ঞেস করে ফাদার অফ আইএনসি, তখন বলবো আমরা অ্যালান অক্টেভিয়ান হিউম। কিন্তু এই যে আইএনসি নামকরণটা করছে কিন্তু আমরা দেখছি দাদাভাই নৌরোজি। কিন্তু তার কারণ, এর আগে যখন অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম এটাকে গঠনের ইচ্ছা করছিল, তখন গঠনের ইচ্ছা জানিয়েছিল, তখন সেটার নাম ছিল কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। হলো,
এই নামে ছিল, কিন্তু এই যে ন্যাশনাল কংগ্রেস, কংগ্রেস শব্দটা যে চালু করছে, ফার্স্ট কয়েন করছে কে? দাদাভাই নৌরোজি। তাহলে তিনি তার প্রথম নামটা দিচ্ছেন আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস হলো। তিনি কোথা থেকে ইন্সপায়ার হচ্ছেন? ইউএসএ পার্লামেন্ট কংগ্রেস। দেখো ইউএস পার্লামেন্টের যে পার্লামেন্ট, তাকে কংগ্রেস নামে চিনি আমরা, তো এই জন্য আমরা কংগ্রেস ওই যে ওই টার্মটা সেখান থেকে তিনি ডিরাইভ করে এখানে যুক্ত করছেন হলো। ওই জন্য দেখো এখানে বলেছি হিস্ট্রি অফ নর্থ আমেরিকা। ওকে, এবার দেখবো এখান থেকে দেখো আরো ছোট ছোট পয়েন্ট যে জায়গাগুলোতে পরীক্ষায় খুব দেয়, যে এই যে জাতীয় কংগ্রেসের যখন প্রতিষ্ঠার সময়টা চলছে, মানে অ্যালেন অ্যাক্টিভিয়ান হিউম তার মস্তিষ্ক প্রসূত হয়ে বেড়াচ্ছে, এবার তারপরে আসছে লর্ড ডাফরিনের কাছে, সেখান থেকে দাদাভাই নৌরোজি সেখানে মানে ভারতীয়দের নিয়ে তো অবশ্যই গঠিত হচ্ছে, তো ভারতীয়রা যখন যুক্ত হচ্ছে তখন দাদাভাই নৌরোজি তার নাম ডাকছেন। ঠিক সেই সময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এস এন ব্যানার্জি, আমরা সবাই তার নাম শুনেছি, যে তার একটা বিখ্যাত পত্রিকা ছিল, দেখবে বেঙ্গলি পত্রিকা, বহু এক্সামে দিয়েছে যে বেঙ্গলি কার লেখা, তাহলে আমাদের বলতে হবে কিন্তু বেঙ্গলি কিন্তু এস এন ব্যানার্জির লেখা হলো। যে এসে তার বেঙ্গলি পত্রিকায় সর্বপ্রথম এই ন্যাশনাল কংগ্রেস কথাটি প্রকাশ করছেন হলো। ন্যাশনাল কংগ্রেস যে শব্দটা প্রথম প্রকাশ করছেন, কারণ দাদাভাই কয়েন করছে, কিন্তু সেটা জনসমক্ষে জানাতে হবে, তো সেই প্রকাশ করছেন কোন, সবার প্রথম যে কোন পত্রিকায় চালু হচ্ছে? দ্য বেঙ্গলি নিউজ পেপারে চালু হচ্ছে। দেখো এখানে তোমরা দাদাভাই নৌরোজির ফটো দেখতে পাচ্ছ। ওকে, তাহলে আমরা বুঝলাম যে কে কে আসছে, কার কার নামগুলো থেকে আসছে। এও হিউম, যার মাথা থেকে বেরোচ্ছে, যার মস্তিষ্ক প্রসূত হচ্ছে কংগ্রেস, যাকেই বলছে হচ্ছে জনক, ফাদার বা ইয়ে তোমার ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি বা পক্ষীবিদ্যার জনক হলো বলা হচ্ছে। সেখান থেকে কার কাছে আসছে? সেখান থেকে কিন্তু লর্ড ডাফরিনের কাছে আসে হলো, লর্ড ডাফরিনের কাছে আসছে। আচ্ছা একটু হলো, লর্ড ডাফরিনের কাছে আসছে। সেখান থেকে এবার যেহেতু ভারতীয়রা যুক্ত হচ্ছে, ভারতীয়দের নিয়ে সংগঠন, তো ভারতীয়দের মধ্যে আমরা দেখছি ফার্স্ট পয়েন্ট করছে কে? আমরা দেখছি দাদাভাই নৌরোজি হলো, দাদাভাই নৌরোজি হলো। এবং পরবর্তীকালে এস এন ব্যানার্জি তার বেঙ্গলি পত্রিকায় নামটা আমাদের ছড়াচ্ছেন। এই গেল আমাদের তোমার ইয়ের কংগ্রেস, তোমার পুরো হিস্ট্রিটা হলো, যে কোথা থেকে কিরকম ভাবে আসছে। আচ্ছা এখান থেকে একটা জিনিস বলে দিই, এখানে দেখবে অনেক জায়গায়, এটা একটা যদিও কনস্পিরেসি থিওরি, মানে থিওরিটার কোনো ইয়ে নেই, তবু দেখবে এই ক্যালকাটা ইউনিভার্সিটি, এটা তোমরা নিজেরাই জানার চেষ্টা করবে, আমি আর পড়াচ্ছি না। ক্যালকাটা ইউনিভার্সিটি, তার কি ভূমিকা হলো, তার কি ভূমিকা সেইটা একটু জানার চেষ্টা করবে হলো। ক্যালকাটা ইউনিভার্সিটি অনেকে বলা হয়, কিন্তু এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই এই জাতীয় কংগ্রেস তৈরির ধারণাটা শুরু হয়েছিল, তো সেই জিনিসটা একটু জেনে রাখবে, যদিও কনস্পিরেসি থিওরি, যার কোনো ব্যাখ্যা নেই হলো। তো চলে আসি, হ্যাঁ, এবার তো অ্যালেন অক্টিভিয়াল হিউম তো যখন তৈরি করছেন, তো তখন আমরা দেখছি বিভিন্ন থিওরি দিচ্ছে বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন যে আমাদের বিভিন্ন ডেলিগেটসরা আছে, তারা বিভিন্ন তোমার থিওরি দিচ্ছেন। তো প্রথম থিওরি ছিল আমাদের সেফটি ভালভ থিওরি। তাহলে সেফটি ভালভ থিওরির নাম আমরা সবাই শুনেছি। যে সেফটি ভালভ থিওরি কি? যে অ্যালান অক্টিভিয়ান হিউম বা এও হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটা সেফটি ভালভের মতো দেখতে চেয়েছিলেন। মানে কি বলছে? মানে দেখো, যখন ব্যাপারটা একটু যদি আমি হিস্ট্রির পেছনে চলে যাই, তখন দেখছি কি, তখন মানে জাতীয় কংগ্রেস তৈরির আগে ভারতে অনেক আপরাইজিং তৈরি হচ্ছে হলো। এক মিনিট দাঁড়াও, এখানটা একটু মুছে দিই হলো। অনেক আপরাইজিং উঠছে, তো অ্যালেন অ্যাক্টিভিয়ান হিউম মানে এটা ধারণাই করেছিলেন, যদি ভারতীয়দের জন্য, ভারতীয়দের দমানো না যায় বা ভারতীয়দের যদি একটা প্ল্যাটফর্ম না দেওয়া যায়, যে যেখানে গিয়ে তারা রিপ্রেজেন্ট করবে নিজেদের, তখন সেটা যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের মানে ব্রিটিশ শাসনের ওপর একটা বড়সড় হামলা হতে পারে। তো সেইটাকে কমানোর লক্ষ্যেই, মানে সেইটার সাথে সেই যাতে একটা বৃহৎ বড় একটা আপরাইজিং বা বিদ্রোহ না হতে হয়, তার জন্য তিনি কি করলেন, তিনি ভারতীয়দের ভারতীয়দের একটা প্ল্যাটফর্ম দিয়ে দিলেন হলো, একটা সর্বভারতীয় প্ল্যাটফর্ম দিলেন হলো, যেখানে গিয়ে তারা তাদের দাবি দাওয়া বা যা আন্দোলন সেগুলো জানাবে হলো। তাহলে সেখান থেকেই আমাদের এই দেখো সেফটি ভালভ। সেফটি ভালভ মানে কি? দেখবে সেফটি ভালভ কোথায় থাকে, দেখবে অনেক জায়গায় পাইপ লাইনে লাগানো হয়। সেফটি ভালভ দেখবে একটা ভালভের মতো, যেটা কি হয়, যখন কোনো কিছুতে প্রেশার খুব বেশি হয়ে যায়,
হয়তো লাইনে প্রেশার তোমার, আমার কোনো পাইপলাইন আছে সেখানে প্রেশার খুব বেশি হয়ে গেল, তখন সেই এক্সট্রা প্রেশারটাকে রিমুভ করার জন্য একটা ভালভ লাগানো থাকে। যখনই দেখবে প্রেশার খুব মানে এত প্রেশার বেশি বেশি হয়ে গেছে যে আমাদের পাইপটাই ফেটে যাবে, তখন এই ভালভটা কি করে, ভালভটা বেরিয়ে গিয়ে তোমার সেখান থেকে হাওয়া রিলিজ করে এই ভেতরের যে চাপটা সেটাকে সরিয়ে দেয়। তার মানে তখন একটা কনস্পিরেসি থিওরি, মানে সবাই বলা বলি শুরু হয়ে গেল যে নিশ্চয়ই অ্যাডাম অ্যাক্টিভিয়ান হিউম এই আপরাইজিংগুলোকে বন্ধ করার জন্যই এই জাতীয় কংগ্রেস নামক একটা সংগঠন তৈরি করছে, যাতে ভারতীয়রা মানে সেটাকে একটা সেফটি ভালভের মতো তৈরি করছে। মানে আমাদের যদি কোনো রকম মানে সেখানে আমাদের অ্যালান অক্টিভিয়ান কি হিউম কি বলছে যে ভারতীয়দের যা দাবি যাওয়া, তোমাদের যা চাওনা আছে পাওনা আছে, সেগুলো তোমরা জাতীয় কংগ্রেস ভারতীয়দের রিপ্রেজেন্ট করবে। তার মানে কি সেটা ভারতীয়দের একটা সেফটি ভালভের হয়ে গেল। তার মানে কি এত বড় আপরাইজিং এ আসার আগে আমরা, তারা এই ঘটনাগুলো সব জাতীয় কংগ্রেসে আসবে, তো কংগ্রেসে আসলেই সেখান থেকে তার ধারণা পেয়ে যাচ্ছে যে একটা সেটা সেফটি ভালভের মতো কাজ করছে, হলো তাহলে সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন। এবার আমাদের জানতে হবে এই সেফটি ভালভটা কে দিচ্ছে। তাহলে সেফটি ভালভ দিচ্ছে উইলিয়াম ওয়াডেরবার্ন, হলো উইলিয়াম উইডেনবার্ন বলো বা ওয়াডেরবার্ন বলো, হলো। তাহলে এইখান থেকে একটা কোশ্চেন থাকলো, এই উইলিয়াম ওয়াডেরবার্ন আমাদের কত সালে ভারতে আমাদের আইএনসির সভাপতি হয়েছিল, তোমরা সেটা নিজেরা জানাবে। সভাপতি হয়েছিল, হলো। তো তো এই উইলিয়াম ওয়াডেরবার্ন সর্বপ্রথম তার কোন বইতে সেফটি ভলভের তত্ত্ব ব্যাখ্যা করছে, তার বিখ্যাত বই এ ও হিউম দ্য ফাদার অফ আইএনসি, এই বইটা লিখলেন এবং এই বইতেই তিনি এই সেফটি ভালভ থিওরির ব্যাখ্যা দিলেন। যে তিনি উইলিয়াম ওয়েডেনবার্ন মানে সবার প্রথম তিনি তার এ ও হিউম দ্য ফাদার অফ আইএনসি বইতে তিনি বললেন যে জাতীয় কংগ্রেসকে এই জন্যই তৈরি করা হলো যাতে সেটা একটা সেফটি ভালভের মতো কাজ করে বড় বড় মানে বিশাল বড় একটা আপরাইজিং এর হাত থেকে এই ব্রিটিশ শাসনকে একটা স্টেবিলিটি দিতে পারে। ওকে, তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো বেশি আসে, হলো দেখবে বিভিন্ন পিএসসিতে বা বিভিন্ন এসএসসির কোশ্চেনগুলোয়, কোশ্চেন যদি তুমি ফলো করো তাহলে দেখতে পাবে যে এখান থেকে দেয় যে এই সেফটি ভালভ থিওরির কে কে সাপোর্টার ছিলে আর কে কে অপোজ করেছিলেন। তো আগে আমরা সাপোর্টারগুলো দেখে নিই যে কে কে এই সেফটি ভালভ থিওরিটাকে সাপোর্ট করেন। তাহলে আমরা দেখবো প্রথম তো আমরা পেয়ে গেলাম যে উইলিয়াম ওয়াডেরবার্ন, হলো। এছাড়া আমরা কি জানি, এছাড়া আমরা জানি লালা রাজপথ রায় এবং রজনী পামদত্ত বা যেটাকে বলি, যাকে বলি আমরা আরপি দত্তা, হলো। রজনী পাম দত্ত বা আরপি দত্তা এই সবার প্রথম আমাদের এই তোমার সেফটি ভালভ থিওরিকে তোমার সাপোর্ট করলো, হলো। তাহলে কিভাবে সাপোর্ট করছে সেটাও একটু দেখে নিই। তাই দেখো লালা রাজপথ রায় তারই সাপোর্টে আবার তার একটা বই প্রকাশ করছেন, তার কোন বইতে এই সেফটি ভালভ তত্ত্বের আবার তিনি ব্যাখ্যা করছেন। তার মানে তিনি তার সাপোর্ট জানিয়ে একটা বই আবিষ্কার, বই পাবলিশ করছেন, সেখানে তিনি সেফটি ভালভ থিওরি থেকে মানে সাপোর্ট করছেন। তার কোন বই, তার বইটার নাম হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া। দেখো এখানে বইটার তুমি কভার পেজটা দেখতে পাচ্ছ, ওকে। এবং তার সাথে তার বিখ্যাত উক্তি কি ছিল, মানে এই লালা রাজপথ রায় এই বইতে আমাদের এই সেফটি ভালভ তত্ত্বে আমাদের একটা বিখ্যাত উক্তি দিয়েছিল, যেটা পরীক্ষায় খুব পড়ে। যে তিনি উক্তিটা দিচ্ছেন, আইএনসি ইজ দ্য ব্রেন চাইল্ড অফ লর্ড ডাফরিন। তাহলে কি বলছেন যে এই আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু আসলে লর্ড ডাফরিনেরই মস্তিষ্ক প্রসূত বা ব্রেন চাইল্ড যেটাকে বলা হয়, হলো। তার মানে এই পুরো আইএনসির যে ব্যাপারটা, পুরো যে একটা সর্বভারতীয় সংগঠনের যে ব্যাপারটা, সেটা কার মস্তিষ্ক প্রসূত, সেটা হচ্ছে লর্ড ডাফরিনের মস্তিষ্ক প্রসূত। এই ব্যাখ্যাটা বা এই উক্তিটা কে দিলেন, এই উক্তিটা দিলেন রাজপথ রায় তার বই, বিখ্যাত বই আনহ্যাপি ইন্ডিয়াতে। পরবর্তীতে চলে আসি, আমরা যা লাস্ট দেখলাম যে রজনী পাম দত্ত এর সাপোর্ট করলেন। তাহলে তিনি তার যে কনস্পিরেসি থিওরিটা সেটাকে একটু আলাদা নাম দেওয়া হচ্ছে, সেটাকে দেওয়া হচ্ছে হিউম ডাফরিন কনস্পিরেসি থিওরি। কিন্তু তিনি কিন্তু এই সেফটি ভালভ তত্ত্বেরই সাপোর্ট করেছিলেন, কিন্তু তার জিনিসটা আরেকটা আলাদা আমরা নাম রাখছি। তাহলে কে দিচ্ছেন, আমাদের দিচ্ছে রজনী পাম দত্ত। তার বিখ্যাত একটা বইয়ের কথা মনে রাখবে যে ইন্ডিয়া টুডে, এটা খুব পরীক্ষায় পড়ে যে ইন্ডিয়া টুডে বইটা কার লেখা, এটা কিন্তু রজনী পাম দত্তের লেখা, হলো। তার বিখ্যাত উক্তিগুলো আছে, সেই উক্তিগুলো একটু জানার চেষ্টা করবে, হলো। পরের দিন আমি এমসিকিউ ফর্মে কোশ্চেন রাখবো। চলে এলাম, তাহলে এই গেল তোমার সেফটি ভালভ থিওরি। এবার আরেকটা থিওরি ছিল যাকে বলছি আমরা লাইটিং কন্ডাক্টর থিওরি। তাহলে এই লাইটিং কন্ডাক্টর থিওরিটা কি, তাহলে লাইটিং কন্ডাক্টর থিওরিতে বলছেন, এটা প্রথম কে দিলেন, এটা দিচ্ছেন গোপাল কৃষ্ণ গোখলে, হলো। আমরা সবাই চিনি যে গোপাল কৃষ্ণ গোখলে বা জি কে গোখলে সবার প্রথম এই লাইটিং কন্ডাক্টর থিওরিটা দিচ্ছেন। এবং তিনি তার লাইটিং কন্ডাক্টর থিওরিতে কি বলছেন,
যে দ্য আর্লি কংগ্রেস লিডার্স ইউজড এওহিউম অ্যাজ এ লাইটিং কন্ডাক্টর। হলো, তিনি সেখানে বলছেন যে বরং এই যে কংগ্রেস, এখানে বলা হচ্ছিল কি, প্রথমে বলা হচ্ছিল এই যে এওহিউম সবাই কি করলো, মানে এই এওহিউম খুব চালাক, মানে ব্যাপারটা এরকম সহজ ভাষায় বসো যে এওহিউম খুব চালাক, তো যারা প্রথম কংগ্রেস তাদের কি সে সেফটি ভালভ হিসাবে ব্যবহার করছেন। হলো, তার মানে জাস্ট ইউজ করছে সেফটি ভালভ হিসাবে। কিন্তু এই যে তোমার গোপাল কৃষ্ণ গোখলে তার লাইটিং কন্ডাক্টর থিওরিতে বলছে, তিনি বলছেন এই কংগ্রেসরা বরং এওহিউমকে কি হিসাবে ব্যবহার করেছিল, এই লাইটনিং কন্ডাক্টর হিসাবে ব্যবহার করেছিল। হলো, লাইটনিং কন্ডাক্টর হিসাবে ব্যবহার করেছিল। তাহলে কি বলছিল, দ্য লাইটনিং কন্ডাক্টর দ্যাট ইজ অ্যাজ এ ক্যাটালিস্ট টু ব্রিং টুগেদার ন্যাশনালিস্ট ফোর্সেস ইভেন ইফ ইট ওয়াজ ডিসগাইজড অ্যাজ এ সেফটি ভালভ। তিনি বলল যদিও কংগ্রেসরা এটা জানতো, কারণ যখন এওহিউম তৈরি করছে, কারণ তিনি যদিও একজন মানে সমাজসেবক হলেও তিনি আসলে তিনি একজন ব্রিটিশ, তাহলে আমাদের কংগ্রেস যারা প্রথম জাতীয় কংগ্রেস 72 জন ডেলিগেট নিয়ে হচ্ছে, সেই 72 জন ডেলিগেট অবশ্যই মানে এটা আঁচ করতে পেরেছিল যে এওহিউমের আসল কিন্তু যে মোটিভটা সেটা হচ্ছে কংগ্রেসকে একটা সেফটি ভালভের মতো ইউজ করা। তো সেটা বুঝা সত্ত্বেও তারা কি করলো, মানে গোপাল কৃষ্ণ গোখলে কি বলছে, তিনি বলছেন এই কংগ্রেসরা এই সেফটি ভালভের মতো আচরণ করেছিল, মানে কি তারা ডিসগাইজ করেছিল, হ্যাঁ, যে ওরা ভাব দেখাচ্ছিল যে ওরা হ্যাঁ আমাদের সেফটি ভালভ থিওরি হিসাবে, মানে সেফটি ভালভ হিসাবে আমাদের ব্যবহার করা হচ্ছে, কিন্তু আসলে ওদের মোটিভ ছিল একটা লাইটিং কন্ডাক্টর হিসাবে এওহিউমকে ব্যবহার করা। কারণ কি দেখো, তখন ব্যাপারটা, তখন ভারতে একটাও মানে সর্বভারতীয় সংগঠন নেই, ভারতে একটাও সর্বভারতীয় সংগঠন নেই, তো ব্রিটিশরা যখন তৈরি করে দিচ্ছে একটা, তো কেন তার সেটাকে ছেড়ে দেবে, তাই না? তো প্লাস একটা ভারত থেকে একটা সর্বভারতীয় সংগঠন তৈরি হলে তারা তাদের দাবি দাওয়া ব্রিটিশ ইয়েকে জানাতে পারবে, পরবর্তীকালে সেটাকে আরো মানে উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারবে, তাহলে ভারতের রিপ্রেজেন্টেশন, অন্যান্য ক্ষেত্রে যে বিভিন্ন রিপ্রেজেন্টেশন দাবি দাওয়া সবগুলো শুনতে পারবে। তাহলে এই জন্যই আমরা বলছে তখন তার গোপাল কৃষ্ণ গোখলে বলা হচ্ছে, যিনিও কিন্তু মনে রাখতে হবে এই কংগ্রেসের একজন আর্লি কংগ্রেসম্যান, প্রথম সারির যে আমাদের লিডার্স ছিল তাদের মধ্যে একজন। হলো, তো তিনি বলছেন যে এওহিউমকে কিন্তু লাইটিং কন্ডাক্টর হিসাবে ব্যবহার করছেন। হলো, হয়ে গেল। তাহলে এই যে লাইটিং কন্ডাক্টর থিওরি কে কে সাপোর্ট করলো, এই লাইটিং কন্ডাক্টর থিওরি সাপোর্ট করলো রমেশ চন্দ্র। হলো, তোমার একজন খুব ভালো আমাদের লেখক বলতে পারো। হলো, তারপরে হচ্ছে তোমার একজন ভালো বিচারক এরকম হিসাবে বলতে পারো যে রমেশ চন্দ্র, তিনি এই ইয়েকে সাপোর্ট করছেন। এবং আমরা আরেকজন জানি বিখ্যাত লেখিকা রমিলা থাপা, তিনিও কিন্তু সাপোর্ট করছেন। এনাদের বইগুলো কিন্তু অবশ্যই জেনে নিও, এগুলো যদিও স্ট্র্যাটেজিকের পার্ট, এগুলো জেনে নিও। এখন কিন্তু বই থেকে দেখতেই পারলে সম্প্রতি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষায় খুব বই থেকে কোশ্চেন দেয়, তো এই রমেশ চন্দ্র বা রমিলা থাপারের যে বইগুলো সেগুলো কিন্তু একটু জেনে নিও। হলো, দেখবে এই রমিলা থাপারের বইগুলো, একটা বলে দিচ্ছি, একটা কি পয়েন্ট মনে রাখবে, কি পয়েন্ট হচ্ছে এর সমস্ত বইগুলো মোটামুটি হিন্দু নামে পরিচিত, দেখবে হিন্দু ওয়ার্ডটা কিন্তু তুমি সেখানে পাবে। হলো, হিন্দু ওয়ার্ডটা কিন্তু সেখানে পাবে। তো এটা আমি এইরকম ভাবেই মনে রাখতে বলি সবাইকে, যে হিন্দু যে টার্মটা যদি পাও সেটা রমিলা থাপারের বই হবে। দেখবে মোটামুটি সব বই যেগুলো মানে পরীক্ষায় খুব একটা বেশি আসে। হলো, তাহলে আমরা দেখছি এওহিউম আমাদের কংগ্রেসকে, প্রথম আর্লি কংগ্রেসকে ব্যবহার করতে চাইছে সেফটি ভালভ হিসাবে, ঠিক কংগ্রেসরাও সেই মানে চালাকি করে এওহিউমকে লাইটিং কন্ডাক্টর হিসাবে ব্যবহার করতে চাইছে। তাহলে এই গেল আমাদের দুটো থিওরি। এবার চলে আসি যে ফার্স্ট মিটিং তাহলে তৈরি হচ্ছে। হলো, এবং ফার্স্ট মিটিং যে প্রথম যে মিটিং কোথায় হচ্ছে, প্রথম মিটিং হচ্ছে 28শে ডিসেম্বর 1885। ডেটটা খুব ভালো করে মনে রাখবে, খুব পরীক্ষায় পড়ে, যে 28শে ডিসেম্বর 1885-এ যে ভারতীয় জাতীয় কংগ্রেস বোম্বেতে, কোথায় তৈরি হচ্ছে, মানে প্রথম অধিবেশন কোথায় ডাকা হচ্ছে, বোম্বেতে। বোম্বের কোথায়, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কতজনকে নিয়ে, 72 জন প্রতিনিধিকে নিয়ে বা 72 জন ডেলিগেটসকে নিয়ে এই তোমার জাতীয় কংগ্রেসের প্রথম যে মিটিং সেটা সংগঠন হচ্ছে। হলো, এখান থেকে মনে রাখবে এখানে কিন্তু আমাদের 9টা রেজলিউশন পাস হয়েছিল, 9টা রেজলিউশন পাস হয়েছিল। হলো, এটাও মনে রাখবে। তাহলে প্রথম হচ্ছে ডেটটা মনে রাখবে, কোথায় হচ্ছে, বোম্বেতে, এবং বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এটা তোমার চালু হচ্ছে, এবং 72 জন এখানে উপস্থিত থাকছেন, 72 জন, যাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আমাদের কি ছিল, উকিল যে পেশায় তার সাথে যুক্ত ছিল, এবং 9টা রেজলিউশন সেখানে পাস হচ্ছে। যদিও মনে রেখো এই প্রথম মিটিংটা হওয়ার
আসল কথা ছিল কোথায়? এর আসল কথা ছিল পুনাতে। হলো, আসল কথা ছিল পুনাতে, এই মার্চের দিক করে, মার্চের দিক করে এটা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখছি তখন পুনাতে কিন্তু প্রচুর কলেরা ছড়াচ্ছিল। হলো, প্রচণ্ড কলেরা আউটব্রেক হয়ে গেছিলো, এই জন্য কলেরার জন্য, প্রচণ্ড কলেরার জন্য সেটাকে, তার ভেন্যুটাকে চেঞ্জ করে বোম্বেতে আনা হয় এবং ডিসেম্বর মাসে সেটাকে করা হয়। হলো, তাহলে এই গেল আমাদের ফার্স্ট মিটিং। তাহলে ফার্স্ট মিটিংয়ে আমাদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করছে? সভাপতিত্ব করছে উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউ.সি. ব্যানার্জি। হলো, উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউ.সি. ব্যানার্জি প্রথম সভাপতি হিসাবে তিনি সেটার পরিচালনা করছে বা সভাপতিত্ব করছে। পরেরটা চলে আসি, যে একটু উমেশ চন্দ্র ব্যানার্জিকে নিয়ে পড়ি, যে উমেশ চন্দ্র ব্যানার্জি। তাহলে প্রথম, এবার দেখো আমি একটা ট্রিক বলে দিই প্রথমে। উমেশ চন্দ্র ব্যানার্জির যে লাইফের যে মানে যেগুলো পরীক্ষায় যে আসে, যে তিনি তার লাইফের অ্যাচিভমেন্ট বা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে তার অ্যাচিভমেন্ট, তো সবসময় মনে রাখবে ফার্স্ট শব্দটা। কেন বলছি? তাহলে চলে আসি। তাই দেখো প্রথমেই কি আমরা যেটা দেখলাম, কংগ্রেসের প্রথম সভাপতি। হলো, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে আরেকটা জিনিস বলে দিই, ফার্স্ট জেনারেল সেক্রেটারি। ফার্স্ট জেনারেল সেক্রেটারি, ফার্স্ট জেনারেল সেক্রেটারি কি হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে এও হিউম। ওকে, এবং মনে রাখতে হবে, এই যে প্রথম যে কয়েকটা সিজন হয়েছিল, প্রথম যে কয়েকটা আমাদের প্রসিডিং হয়েছিল বা অধিবেশন হচ্ছিল, তখন কিন্তু ওরা স্ট্রিক্ট পার্লামেন্টারি বিহেভিয়ার মেনে চলছিল। যে প্রথম কংগ্রেস যে চলছে, তারা কিন্তু কংগ্রেসের যে প্রথম কার্যকলাপ চলছে, তারা স্ট্রিক্ট পার্লামেন্টারি ফাংশনে তারা তাদের কার্যপ্রণালী করছেন। এবং তারা তারা কিন্তু যে প্রথম যে তাদের যে স্পিচগুলো, প্রথম যে আমাদের আর্লি কংগ্রেসম্যান তাদের যে স্পিচগুলো দিচ্ছে, তার প্রত্যেকটা স্পিচেই কিন্তু একটা জিনিস ক্ল্যারিফাই হয়ে যাচ্ছিল তাদের, সেটা কি? সেটা হচ্ছে লয়ালিটি টুয়ার্ডস ক্রাউন। হলো, যে আমাদের ব্রিটিশ শাসনের প্রতি যে তাদের লয়ালিটি, সেটা কিন্তু সেখানে ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছিল প্রত্যেকটা তোমার এই তোমার অধিবেশনে বা প্রত্যেকটা প্রথম কয়েকটা অধিবেশনে বা প্রথম কয়েকটা স্পিচে। সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে প্রথম যে কংগ্রেস ছিল তারা কিন্তু যে ক্রাউনের প্রতি লয়াল, সেটাই তাদের প্রথম বক্তৃতা থেকে প্রকাশ পাচ্ছিল। ওকে, তাহলে চলে আসছি যে যেটা বলছিলাম, উমেশ চন্দ্র ব্যানার্জি। যে উমেশ চন্দ্র ব্যানার্জিকে আমরা দেখলাম কংগ্রেসের প্রথম সভাপতি। সেখান থেকে মনে রাখতে হবে, এটার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট, যে তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ হাউস অফ কমন্স, আমরা জানি ব্রিটিশ হাউস অফ ব্রিটিশ আমাদের যে পার্লামেন্ট সেটা দুটো ভাগে, ব্রিটিশ হাউস অফ কমন্স তার একটা ভাগ হলো। তাহলে ব্রিটিশ হাউস অফ কমন্সে ভাগ হচ্ছে, মানে ব্রিটিশ হাউস অফ কমন্সে লিবারেল পার্টি থেকে তিনি ইলেকশন লড়ছেন। হলো, কিন্তু তিনি ইলেকশনটা হেরে যান। হলো, তাহলে তিনি সর্বপ্রথম ভারতীয় যিনি ব্রিটিশ হাউস অফ কমন্সে লিবারেল পার্টির হয়ে একটা ইলেকশন লড়ছেন, কিন্তু তিনি ইলেকশনটা হেরে যাচ্ছেন। এবং মনে রাখতে হবে, দেখো এটাতেও প্রথম, পরেরটাতেও দেখো প্রথম, তিনি হচ্ছেন প্রথম ভারতীয় যার নামে একটা রয়্যাল কমিশন কিন্তু গঠন হচ্ছে। কারণ এর আগে পর্যন্ত যত সমস্ত রয়্যাল কমিশন অ্যাপয়েন্ট করা হতো, সেখানে কিন্তু কোনো ভারতীয়র নাম থাকতো না, সেখানে সবসময় ইংরেজদের। কারণ আমরা সব বহু শুনেছি, দেখবে অ্যাচিসন কমিটি, লায়াল কমিশন, বিভিন্ন আমরা কমিশন, তারপরে তোমার বিভিন্ন হান্টার কমিশন, দেখবে সমস্ত তোমার ব্রিটিশদের নামে। কিন্তু আমরা দেখছি মোটামুটি এই প্রথম একটা রয়্যাল কমিশন যে অ্যাপয়েন্ট করা হচ্ছে, সেটা কিন্তু আমাদের ফার্স্ট যে প্রথম ভারতীয়র নামে অ্যাপয়েন্ট করা হচ্ছে, সেটা হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। হলো, যে দেখবে 1882 সাল, 1884 সাল, 1886 সাল, 1887 সাল, পরপর এরকম সালগুলোয় যে রয়্যাল কমিশনগুলো অ্যাপয়েন্ট করা হলো, সেটা কিন্তু সেখানে উমেশ চন্দ্র ব্যানার্জির নাম ব্যবহার করা হলো। তাহলে সোজাসুজি প্রথম ওয়ার্ড হচ্ছে কি, যে তিনি হচ্ছে কিন্তু প্রথম সভাপতি, প্রথম ভারতীয় যিনি যিনি হাউস অফ কমন্সে লড়ছেন কিন্তু হেরে যাচ্ছেন, এবং প্রথম ভারতীয় যার নামে রয়্যাল কমিশন অ্যাপয়েন্ট করা হচ্ছে। হয়ে গেল। এবার একটু লর্ড ডাফরিন সম্বন্ধে দেখে নিই। দেখো ছবিতে দেখতে পাচ্ছ লর্ড ডাফরিনকে। হলো, তাহলে দেখছি 1985 সালে তিনি বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, এটা হচ্ছে পরীক্ষায় সবচেয়ে কিন্তু পড়ে, যে 1985 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কে পাশ করে, তখন বলতে হবে কিন্তু লর্ড ডাফরিন। তাহলে যার ইংলিশ নাম হচ্ছে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট। হলো, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট অফ 1885। ও বঙ্গীয় স্থানীয় প্রজাস্বত্ব আইন, বা এটাকে করবে বেঙ্গল
লোকাল সেল গভর্নমেন্ট অ্যাক্ট 1885 পাস করছেন। তাহলে তিনি সবার প্রথম বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট পাস করছেন এবং বেঙ্গল লোকাল সেল গভর্নমেন্ট অ্যাক্ট 1885 পাস করছেন, হলো। এবং তিনি অ্যাচিসন কমিশন গঠন করে, হলো। এটাকে উচ্চারণটা হবে অ্যাচিসন, এরকম ভাবে অ্যাচিসন, অ্যাচিসন কমিশন গঠন করছেন। এবার বলতে হবে যে অ্যাচিসন কমিটিটা কিসের ওপর গঠন করছেন, সেটা তোমাদের কাজ থাকবে, হলো। যে অ্যাচিসন কমিশন কিসের ওপর, মানে যেমন আমাদের ফেমিনের ওপর অনেক কমিশন অ্যাপয়েন্ট হয়েছিল, কখনো এডুকেশনের ওপর অ্যাপয়েন্ট হয়েছিল, হলো, কখনো সিভিল সার্ভিসের ওপর অ্যাপয়েন্ট হয়েছিল, হলো, বা কখনো এক্সপেন্ডিচারের ওপর অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো এই অ্যাচিসন কমিটি কিসের ওপর অ্যাপয়েন্ট করা হচ্ছে। এবং মনে রাখতে হবে তার সময়ে কিন্তু থার্ড অ্যাংলো বার্মা ওয়ার সংগঠিত হচ্ছে, হলো। থার্ড অ্যাংলো বার্মা ওয়ার কত থেকে কত, তাহলে দেখো তার ইয়েটা থেকেই মনে রাখবে যে তিনি তো কংগ্রেসের সময়, তো তাহলে 1885-এ কংগ্রেস গঠিত হচ্ছে, তাহলে 1885 থেকে 1886 পর্যন্ত, হলো। এত পর্যন্ত থার্ড অ্যাংলো বার্মা ওয়ার সংগঠিত হচ্ছে এবং তার কার সময়কালে, সেটা হচ্ছে লর্ড ডাফরিনের সময়কালে। বোঝা গেল পুরো জিনিসটা। আরেকটা জিনিস দেখে নিই যে এই হিস্ট্রি অফ আইএনসি, দ্য হিস্ট্রি অফ আইএনসি বলে বইটা যে লিখছে, তিনি সেটা কে লিখছে, সেটা লিখছে পট্টভি সীতারামাইয়া বা সিপি সীতারামাইয়া, হলো। এই পি সীতারামাইয়া আমাদের বলতে হবে একজন বিখ্যাত ব্যক্তির কাছে হেরে গেছিল, সেটাকে সুভাষচন্দ্র বসু কোন অধিবেশনে, হলো, কোন অধিবেশনে, এটা আমাকে জানাতে হবে কোন অধিবেশনে হয়েছিল। এবং তখন দেখবে গান্ধীজি একটা বিখ্যাত উক্তি করেছিল, গান্ধীজি একটা বিখ্যাত উক্তি করেছিল, তাহলে সেই উক্তিটা কি সেটাও আমাকে বলবে, ওকে, বা পরের দিনের কাছে এমসিকিউ ক্লাসে আমি জিজ্ঞেস করবো, হলো। তাহলে তিনি এই পট্টভি সীতারামাইয়া তার হিস্ট্রি অফ আইএনসি বইতে লিখছেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস বলতে কিন্তু আমরা প্রকৃতপক্ষে কংগ্রেসের ইতিহাসকেই বোঝানো হয়, হলো। তাহলে এই যে তোমার উক্তিটা ভালো করে মনে রাখবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে সংগ্রামের যে ইতিহাস, সেটা বলতে কিন্তু প্রকৃতপক্ষে কংগ্রেসের ইতিহাসকে বোঝানো হচ্ছে। এই যে কমেন্টটা সেটা করছে আমাদের পট্টভি সীতারামাইয়া, হলো। তাহলে নামটা একটু ভালো করে জেনে রাখবো, হলো। পরেরটা চলে যাচ্ছি। দেখো তাহলে একটু প্রথম যে জিনিসটা সেটা একটু আমি জাস্ট শুরু করে দিয়ে যাই, হলো। যে আমরা যেটাকে বলি মডারেট ফেজ, হলো, যেটাকে আমরা বলি কারা নরমপন্থী, হলো। যে নরমপন্থী যে ফেজটা চলছে সেটা কত থেকে কত, যে তৈরি হচ্ছে 1885-এ, এবং দেখছি কংগ্রেসের যে ভাঙন হচ্ছে সেটা কত, 1907 সালে সুরাট অধিবেশন, অবশ্যই সব তোমরা জানবে। তাহলে 1907 সালে সুরাট অধিবেশনে গিয়ে ভাঙন হচ্ছে কংগ্রেসে। তো তত পর্যন্ত কিন্তু আমরা সেটাকে মডারেট ফেজ বলে ধারণা করি। তাহলে এই যে মডারেট ফেজ, তাহলে তার মানে বুঝতে পারছি যে আর্লি কংগ্রেস, মানে প্রথম যে কংগ্রেসম্যান যারা যুক্ত হচ্ছে তারা ছিল আমাদের মডারেট ফেজের আন্ডারে। তাহলে তারা তো সব সময় কি মনে করতো, তাহলে দেখো তারা যে তাদের আইডিয়া, মানে তাদের আইডিয়ালসটা কি ছিল, যেটা বললাম স্ট্রিক্ট পার্লামেন্টারি ফাংশনে তারা করবে, হলো। তারপরে হচ্ছে মানে পুরোপুরি তারা ল এর বাউন্ডে থাকবে, তাই তো, বাউন্ড বাই দ্য ল, তাই তো। তার মানে তারা লকে বা ব্রিটিশদের শাসন সেটাকে মানে তার প্রতি অ্যাজিটেশন দেখাবে না, বা তার প্রতি আমাদের ডিসলয়ালিটি দেখাবে না, হলো। তার পরেরটাও আমরা বুঝতে পারছি লয়ালিটি টুয়ার্ডস দ্য কাউন্ট, সেটাও তিনি তারা ব্রিটিশ শাসনের প্রতি যে লয়াল সেটা তাদের ইয়েতে বোঝানো যেত, হলো। এবং তাদের যে ডিম্যান্ড ছিল সেটাকে দেখবে এই জায়গাটা থেকে একটা কোশ্চেন আসে, তাদের যে ডিম্যান্ড, এক মিনিট, তাদের যে ডিম্যান্ডস, তারা কিরকম ভাবে তাদের ডিম্যান্ডস তোমাদের ইংলিশদের কাছে রাখতো, তাহলে মনে রাখতে হবে সেটাকে বলা হতো থ্রি পিস, হলো, থ্রি পিস, তিনটে পি। তাহলে তিনটে পি কি কি, একটা হচ্ছে প্রেয়ার্স, একটা হচ্ছে প্লিজ, আর একটা হচ্ছে পেটিশন, হলো। তাহলে এই যে এই ব্যাখ্যাটা এটা কে দিয়েছিল, এটা কিন্তু মনে রাখতে হবে এই যে কথাটা বলেছিল বিজি তিলক, হলো। তিনি, এক মিনিট দাঁড়াও, হলো, বিজি তিলক তিনি কিন্তু একজন আমরা জানি চরমপন্থী একজন নেতা ছিলেন, হলো। তাহলে তিনি যে তার তিনি যে ডেসক্রাইব করলেন যে প্রথম যে আর্লি কংগ্রেসম্যান তারা কিরকম ভাবে তাদের পিটিশন ব্রিটিশ সরকারের কাছে জানাতো, এক হতো প্রেয়ার্সের মাধ্যমে, মানে অবশ্যই প্রার্থনা করে,
দ্বিতীয় নম্বর হচ্ছে প্লিজ মানে দয়া, মানে প্লিজ মানে যেটা বুঝি হলো দয়া প্রার্থনা করে, হলো। আর লাস্ট হচ্ছে পেটিশন, বিভিন্ন রকম পেটিশন ফাইল করে তারা এই 3টে পর্যায়ে তারা জানাতো, হলো। এই হচ্ছে 3 Ps। তাহলে প্রথম যে কংগ্রেসরা তৈরি হচ্ছে, আর্লি কংগ্রেসের যে মডারেটসরা, তাদের কি ডিম্যান্ডস ছিল, সেই ডিম্যান্ডসগুলো ভালো করে জানবে। এখন কিন্তু পরীক্ষায় এরকম কনসেপ্ট বেসুয়াল কোশ্চেন জিজ্ঞেস করে, হলো। তাহলে 1 নম্বর মনে রাখবে যে রেভিনিউ রিডাকশন। রেভিনিউ রিডাকশন প্রথমেই বলেছিল কি রেভিনিউতে রিডাকশন করতে হবে, হলো। তাহলে পরেরটা অ্যাবলিশন, 1 মিনিট, আচ্ছা অ্যাবলিশ করি। অ্যাবলিশ ডিসক্রিমিনেশন, হলো। অ্যাবলিশ ডিসক্রিমিনেশন এগেনস্ট ইন্ডিয়ানস, যে ভারতীয়দের বিরুদ্ধে যে ডিসক্রিমিনেশন করা হতো সেটা বন্ধ করার, সেটা তার দাবি জানাতো, হলো। তারপর হচ্ছে কাট বাজেট ইন মিলিটারি বা অ্যাডমিনিস্ট্রেশন, হলো। কারণ আমরা জানি যে ব্রিটিশ সরকার প্রচণ্ড মিলিটারি এবং অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি প্রচণ্ড একটা বাজেটের বৃহৎ অংশ নষ্ট করে দিত, হলো, বা দিয়ে দিত। কারণ তাদের ওটাই উপযোগী ছিল, কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে যেগুলো দরকার ছিল না, তো মডারেটরা সেটার বিরুদ্ধে জানাতো, হলো, পেটিশন জানাতো যে মিলিটারি এবং অ্যাডমিনিস্ট্রেশনের এই হাই বাজেট কমানোর জন্য। এবং আমরা কোথায় তারা বাজেট আরও দেওয়ার কথা বলতো, মোর বাজেট ইন অ্যাগ্রিকালচার, হলো। এগ্রিকালচারে আমাদের চাষাবাদে আরো বেশি বাজেট বাড়ানোর তারা দাবি জানাতো, হলো। এবং ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশনের দাবি জানাতো তারা, হলো। তারা জানাতো কারণ তখন যে প্রথম যে আমরা জানি যে তখন ভারতীয়দের যে রিপ্রেজেন্টেশন বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে, জুডিশিয়ারি ক্ষেত্রে, হলো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ানদের তোমার পার্টিসিপেশন খুব কম ছিল। তো ইন্ডিয়ানদের আরও রিপ্রেজেন্ট করা, যাতে ইন্ডিয়ানদের আরও ইনক্লুড করে, হলো, তাদের অ্যাডমিনিস্ট্রেশনে, জুডিশিয়ারি, তার দাবি জানাতো। পরবর্তী রাইট কি ছিল, সিভিল সিভিল রাইট, হলো। তারা সিভিল রাইট মানে কি, সিভিল রাইট বলতে এখানে ফ্রিডম অফ প্রেসের কথা বলা হচ্ছে, অফ ফ্রিডম অফ প্রেস, হলো। প্রেসের যে ফ্রিডম তার কথা বলা হতো, কারণ আমরা জানি তার আগে বিভিন্ন প্রেসকে দমানোর জন্য বিভিন্ন উপায় ছিল, তারা বিভিন্ন, আমরা পরবর্তীকালে পড়বো কি কি অ্যাক্ট এসেছিল, হলো, বিভিন্ন চার্টার অ্যাক্ট এসেছিল, সেখানে প্রেসের ওপর অনেক দণ্ডবিধি চাপানো হয়েছিল, তো সেগুলো তোলার কথা দাবি জানান, হলো। এবং একটা যে খুব ভালো দাবি জানাতো সেটা হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, হলো। এক্সিকিউটিভের থেকে জুডিশিয়ারির যে পৃথকীকরণ তার দাবি জানাতো, হলো। এবং যে এছাড়াও বহু তাদের ফরেন পলিসি, হলো, তাদের যে পলিটিক্যাল রিফর্মস, এইসবে আমাদের তারা বিরুদ্ধে তোমার দাবি জানাতো, হলো। তাহলে এই ছিল মোটামুটি তাদের ডিমান্ড। এখান থেকে আমাদের এইগুলোই বেশি পড়ে, যে এই যে কোথায় বাজেটগুলো, বাজেটের জায়গাটা জিজ্ঞেস করে, সিভিল রাইট এটাই জিজ্ঞেস করে, আর হচ্ছে এই সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ এর দাবিগুলো জিজ্ঞেস করে। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা মোটামুটি মডারেট ফেজের প্রথমটা দেখলাম, এর পরেও বহু আছে, যে এবার মডারেটদের নিয়ে ব্রিটিশরা কি কমেন্ট করছে, এছাড়া দেখবো চরমপন্থীরা তারা কি প্রথম যে কংগ্রেসদের কার্যকলাপ সেগুলো দেখে কি কি কমেন্ট করছে সেগুলো আমরা জানবো। তো আমরা আজকের যে জিনিসটা, এই মডারেট ফেজটা টোটাল আমরা দেখলাম। ওকে, তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে।